আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। আজ বহু প্রতীক্ষিত সেই ভারত এবং বাংলাদেশের মধ্যে বিজিবি এবং আমাদের বিএসএফ তাদের মধ্যে বৈঠকটা শুরু হচ্ছে। আজকে 8 তারিখ, চলবে 11 তারিখ পর্যন্ত। আমাদের কাগজে যা বেরিয়েছে, বিএসএফ বিজিবি বৈঠকে উঠবে পুশিন। তা আমি কিছু গুরুত্বপূর্ণ অংশ আপনাদের পড়ে শোনাই। বাংলাদেশ সূত্রের খবর, ভারত থেকে পুশিন ঠেকাতে বাংলাদেশের 26 জেলা সীমান্তে বিপুল সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। সীমান্তের বিভিন্ন জায়গায় স্থানীয় লোকজন সহযোগিতা করছেন বলে খবর। বিজিবি সূত্রের বক্তব্য, ভারতের 5 রাজ্যের সঙ্গে বিভিন্ন বিন্দুতে 4156 কিলোমিটার সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি করতে বিজিবি জওয়ানদের সংখ্যা বাড়ানো হয়েছে। এছাড়া সাদা পোশাকে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়িয়েছেন বলে খবর। বাংলাদেশের সীমান্তের অর্ধেকের বেশি 2216 কিলোমিটার সীমান্ত পশ্চিমবঙ্গের সঙ্গে রয়েছে। ভারত কিছু অংশ কাঁটাতারে বেড়া দিয়েছে, বেশিরভাগ বেড়াই দেওয়া হয়নি, অংশই অরক্ষিত। গত 9 মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটক করে বাংলাদেশে পাঠানো হবে। অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হচ্ছে। এই চিহ্নিতকরণের কাজ এখনো চলছে। গতকালকে আরো বোধহয় 11 জন আরো ধরা পড়েছে। তারা সম্ভবত মুর্শিদাবাদ থেকে তারা ধরা পড়েছেন। তো যাই হোক, এখন এই যে বৈঠকটা শুরু হবে, এই বৈঠকটা কিন্তু এই চাপান্নতর চলবে। ভারত কিন্তু ওই যাই হোক না কেন, ভারত কিন্তু আপনার পুশিনটা চালাবে। মানে আপনারা যেটাকে পুশব্যাক বলছেন, আমরা বলছি পুশিন, ভারতের ঢুকিয়ে দাও, সেটা চলবে। এখনো পর্যন্ত আমাদের যে সমস্ত ক্যাম্পগুলো রয়েছে, সেই সমস্ত ক্যাম্পে প্রায় 1000-এর বেশি, বিভিন্ন সীমান্ত অঞ্চলে 1000-এর বেশি মানুষ রয়েছেন। তাদের খাওয়া দাওয়া বা ওষুধপত্র, চিকিৎসা কোনো অসুবিধা হচ্ছে না, তারা সব কিছুই পাচ্ছেন। আর তাদেরকে যত্ন করেই রাখা হয়েছে। কিন্তু সময় যেরকম হচ্ছে, সেরকম আস্তে আস্তে ছোট ছোট দল করে রাত্রিবেলাতে বিভিন্ন গেট দিয়ে গাড়ি করে নিয়ে গিয়ে তাদেরকে গেট খুলে ওপারে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবার ওপারের কিছু করুণ ভিডিও চোখে পড়ল। করুণ ভিডিও বলতে এইটা যে ওপারের বাংলাদেশের মানুষ নোম্যান্স ল্যান্ডে বসে আছে, অথচ বিজিবি তাদেরকে নিচ্ছে না। তারা বলছে, আমরা বাংলাদেশের অমুক গ্রামে আমাদের বাড়ি, আপনারা খোঁজ নিন, আমাদের আত্মীয় স্বজন ওখানে রয়েছে, আমার বাড়ির লোকেরা ওখানে রয়েছে, কাজের জন্য আমরা এখানে এসেছিলাম। বিজিবি তাদেরকে নিচ্ছে না এবং তাদের দিকে বন্দুকের তাক করে রয়েছে। সেখানে মহিলা থেকে বাচ্চা পর্যন্ত সবাই রয়েছে। এখন এই যে আপনাদের এই যে দুমুখ নীতি, 10 লক্ষ রোহিঙ্গা আপনারা নিতে পারলেন, তাদেরকে পাসপোর্টও দিয়ে দিলেন, অথচ বাংলাদেশি নাগরিক যারা, তাদেরকে আপনারা ফেরাবেন না। অন্তত বিজিবি তো ফেরাবে না। তা এর পেছনে কাহিনীটা কি? কাহিনীটা ভেঙেছেন আমার যে কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল একে সিং। তিনি বলেছেন যে এই যে বিজেপি যখনই পার করে না, বিজিবি প্রতি জন পিছু 1000 টাকা করে নেয়। 2016 সালে আমাদের কিরণ রিজিজু, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী, সংসদে দাঁড়িয়ে 2016 সালে বলেছিলেন, আমাদের দেশে 2 কোটি বাংলাদেশি আছে।
একবার সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, সেটা আবার ফাইলিংও আছে, যে যা বলে সেটা তো আবার লেখা হয়, সেটার ফাইলিং হয়। তো তিনি বলেছিলেন 2016 সালে, আর ঘটনা ঘটছে 2026 সাল। তাহলে গত 10 বছরে আরো যদি আপনি 1 কোটি ধরেন, তাহলে 3 কোটি আপনার এই সদস্য সংখ্যা, বাংলাদেশি অনুপ্রবেশকারী সদস্য সংখ্যা তা প্রায় 3 কোটিতে পৌঁছে যায়। এখন 3 কোটিকে ফেরাতে গেলে সময় লাগবে, কিন্তু ভারত ধীরে ধীরে ফেরাবেই। এখন এই বৈঠকে এই চাপান উত্তর চলবে। বাংলাদেশ বলবে আমরা নেব না, ভারত বলবে এই এই প্রমাণ আছে, তোমাদের ওখান থেকে এসছে, তোমাদেরকে নিতে হবে, তোমাদের দেশের নাগরিক, সমস্ত প্রমাণাদি সমস্ত তথ্য পেশ করা হবে। তখন কি হয়, এই 4 দিনের বৈঠকের পরে নির্যাস কি বেরোয়, যদি জয়েন্ট স্টেটমেন্ট হয় তাহলে পরে তখন বোঝা যাবে, আর জয়েন্ট স্টেটমেন্ট না হলে তাহলে ভারত একাই বলে দেবে, বাংলাদেশ তার নিজ গৃহে গিয়ে যা বড় বড় ভাষণ দেওয়ার ভাষণ দেবে। কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে, আপনাদের দেশে এই যে পুশিন যেটা আছে, আমরা যেটা পুশিন বলছি, আপনারা পুশব্যাক বলছেন, সেটা কিন্তু অবিরাম আগামী কয়েক বছর চলবে বিভিন্ন সীমান্ত দিয়ে। এবার কত আপনারা আটকাবেন? প্রশ্ন হচ্ছে, দেশের নাগরিককে স্বীকৃতি আপনারা দেবেন না, বিদেশি রোহিঙ্গাদের আপনারা স্বীকৃতি দেবেন, এটা কোন অর্থে? তার মানে কি বাংলাদেশ ঘাট থেকে বাংলাদেশিদের মানে নাগরিকদের ঠেলে দিতে চায়? বাংলাদেশি নাগরিকরা কি বাংলাদেশের কাছে মানে বোঝা হয়ে গেছে? আমাদের কাছে তো সেই প্রশ্ন উঠছে। এদিকে এই সমস্ত ঘটনা নিয়ে না, আমাদের এখানে যে হেরে গেছে তৃণমূল, তার এখন অস্তিত্ব সংকটে। কেন এই সমস্ত ঘটনা নিয়ে আমি বলছি, তার ব্যাখ্যা আমি আসছে। কি বেরিয়েছে আজকে দেখুন, আজ মমতার অস্তিত্বের যুদ্ধ। মমতা ব্যানার্জি গেছেন দিল্লিতে, INDI এর বৈঠকে উনি ডেকেছেন, সেখানে কংগ্রেস আসছে, সেখানে আরো 2-1টা দল টল আসছে, কিন্তু সমাজবাদী পার্টি থেকে আরম্ভ করে আপনার তামিলনাড়ু, তারপর কেরল, এরা সমস্ত আসছে না। তো আদৌ এই আপনার INDI বৈঠক আদৌ ফলপ্রসূ হবে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। কারণ কংগ্রেসকে যখন উনি ক্ষমতায় থাকেন তখন উনি কাউকেই পাত্তা দেন না। এই কংগ্রেসের রাহুল গান্ধী যখন কলকাতায় এসেছিলেন, যখন সভা করতে চেয়েছিলেন, তখন কিন্তু মমতা ব্যানার্জি তার সভা করার অনুমতি দেননি। আজকে প্যাচে পড়েছেন বলে আজকে উনি গিয়ে রাহুলের সাহায্য চাইছেন, ইন্ডি জোটে আপনি আসুন। সকাল বিকেল ফোন করে 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 গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পৌঁছেছেন, এবং পৌঁছানোর সঙ্গে সঙ্গে অরবিন্দ কেজরিওয়াল তার বাড়িতে এসে তাকে একটা ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। অরবিন্দ কেজরিওয়াল, সেও হেরো পার্টি, দিল্লিতে সে হেরেছে, আর মমতা ব্যানার্জিও দিল্লিতে হেরেছে। সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা হলো, সেটা হচ্ছে এই যে আমাদের 80 জন বিধায়ক এখানে জিতলেন, এই 80 জন বিধায়কের মধ্যে প্রথম ডাকে 20 জন উপস্থিত হয়েছিলেন, বৈঠক যখন ডেকেছিলেন। দ্বিতীয় বৈঠকে 8 জন উপস্থিত হয়েছিলেন। আপাতত 60 জন মানে বিরোধিতা করে তারা আলাদা তৃণমূল করে আলাদা ব্লক করে নিয়েছে। সেটা হচ্ছে বিদ্রোহী ব্লক বলা যায়। এই বিদ্রোহী ব্লকে শুনছি আরো নাকি যোগ দেবে। তাহলে আলটিমেটলি যেটা গিয়ে দাঁড়াবে সেটা হচ্ছে, তার পশ্চিমবঙ্গে তার আম গেছে, আর সংসদে যে 28টা আসন রয়েছে, সে 28টা আসন সেখানেও অনেকে হারের মুখ দেখতে হয়, মানে সংখ্যা ধরে রাখার জোরটা উনি দেখাতে পারবেন না।
আর 28টা আসনের মধ্যে 18 জনই নাকি বিপক্ষে চলে গিয়েছে। তার কারণ একটাই, একটা নয় দুটো। এক হচ্ছে এই বাংলাদেশ ইস্যুতে মমতার এই দ্বার খুলে দাও, এসো এসো এসো, আলো বাতাস এসো, এই নীতি। আর দুই হচ্ছে এই হাদি হত্যার প্রসঙ্গ। এই হাদি হত্যার প্রসঙ্গ নিয়ে যে মামলাটি রিঙ্কি চ্যাটার্জি সিং হাইকোর্টে করেছেন, সেই মামলার সঙ্গে প্রথমে তো একটা মামলা জুড়েছিল, গত 3 দিনে আরো 3-4টে মামলা হয়েছে। সেই মালদা থেকে আর কি এ পর্যন্ত দক্ষিণ 24 পরগনা পর্যন্ত 4টি থানায় 4টি মামলা হয়েছে। তাহলে 4 আর 1 5, আর রিঙ্কি চৌধুরী সিং এর তার নিজস্ব করা মামলা, তাহলে 5 আর 1 6, যোগ হলো 6টা মামলা। এই মামলা কিন্তু প্রত্যেক কটাই দেশদ্রোহী চার্জে দেওয়া আছে। এখন এই যে যারা থাকতে চাইছে না, তাদের বক্তব্য হচ্ছে আমরা পার্টিটা করতাম, কিন্তু দেশদ্রোহী তকমা আমরা গায়ে নেবো কেন? দেশদ্রোহী তকমা আমরা গায়ে নিতে পারবো না। আমাদের কাজ হচ্ছে ভারতবর্ষের মধ্যে রাজনীতি করা, ভারতবর্ষের উন্নয়ন হোক অনুন্নয়ন হোক তা দেখা। আমরা এখন বিপক্ষ দলে আছি, আমরা বিপক্ষ দলের যে আমরা রীতিনীতি আছে, বিরোধিতা করার, যে সরকারের সমালোচনা করা, তা আমরা তা করব, কিন্তু আমরা কোনো মতেই দেশদ্রোহী সঙ্গে তকমার সঙ্গে আমরা ছাপ আমরা নিতে পারবো না। এই ইস্যুটা এখন বড় ইস্যু হয়ে গেছে। এখন মমতা ব্যানার্জি আজকে দিল্লিতে বসে সমস্ত সাংসদদের ডেকেছেন। কতজন সাংসদ উপস্থিত হবেন এই দেশদ্রোহী তকমা গায়ে লাগানোর জন্য, সেটা নিয়েও বড় প্রশ্ন। ফলে এদিকে যেমন বিজেপি, বিএসএফ এবং বিজেপি বৈঠক হচ্ছে এই পুশিন নিয়ে, তেমনি ওদিকে মমতা ব্যানার্জি তার সংকট কাটানোর জন্য অন্তত সংসদটা বাঁচুক। এ তো গেছে, বিধানসভা তো গেছে, তিনি তো এমএলএও নন, তিনি বিধানসভায় ঢোকারও টিকিট পাবেন না। এখন যে সংসদটা বাঁচে তার জন্য উনি চেষ্টা চালাচ্ছেন, কিন্তু চেষ্টা হয়তো মাঠে মারা যেতে পারে, কারণ দেশদ্রোহী তকমা কেউ গায়ে মাখবে না আর কি। তো আপনারা দেখুন, মনে হয় মমতা ব্যানার্জির অন্তিম লগ্ন, আমি যেটা বলেছিলাম, অন্তিম চলতে জানারও লোক থাকবে না, অন্তিম লগ্ন এসে গেছে। সবাই ভালো থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সীমান্ত হত্যার সংজ্ঞা বদলে দিয়েছেন। তিনি বলেছেন যে ভারতের সীমানার মধ্যে ভারত কাকে মারলো না মারলো সেটা আসলে সীমান্ত হত্যা নয়। যেমন বাংলাদেশের সীমানার মধ্যে বাংলাদেশ কাকে মারবে বা না মারবে সেটাও সীমান্ত হত্যা নয়। স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক এই কথাটা বলেন নাই, কিন্তু তার কথার অর্থ কিন্তু ক্লিয়ার। কথাটার অর্থ হলো এটা যে জিরো লাইনে যদি কাউকে না মারে, যদি কাউকে মারে ভারত তার অভ্যন্তরীণ সীমানার মধ্যে, তাহলে সেটা সীমান্ত হত্যা নয়। একদিক থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সঠিক বলেছেন, আরেক দিক থেকে হলো স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপি এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা এই জিনিসটা কিন্তু এত বছর এভাবে বলেন নাই। আর আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কিন্তু আমরা এত সুন্দর একটা কথা আগে বলতে পারিনি। এই লেকচারে আমি দেখব কিভাবে আপনার এই বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা বিভিন্ন বয়ান দিয়ে ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা জারি রেখেছে, এবং বর্তমানে যে সরকার চালাচ্ছে, তার আগে ইউনূসের যে সরকার ছিল, তার আগে যে জঙ্গি উত্থান ছিল, এরা সবাই কিন্তু এমন ব্যবহার করছে এবং এদের নানান কথাবার্তা এবং এদের আচার আচরণ সবকিছু বাংলাদেশের মানুষকে যে যুগের পর যুগ বোকা বানানো হয়েছে, সেটা বাংলাদেশের মানুষের বোঝার একটা সুযোগ তৈরি হয়েছে। দেখুন, স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তৃতাটাকে আমি ভারতের আধিপত্য মেনে নেয়া এইভাবেও কিন্তু ব্যাখ্যা করতে পারি। বিষয়টা হলো জঙ্গিরা, বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের মধ্যে হলো যে সবচেয়ে বেশি বিখ্যাত এবং বেশি প্রভাবশালী হলো মৌলবাদী শ্রেণী এবং বিএনপি। তারা কিন্তু সব সময় ভারতের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে ক্ষোভ ঘৃণা ঝেড়ে
যেটা আমাদের বারবার বলতে হবে যে যার মূল সূত্র, যার মূল বা রুট কজ ছিল 1971 সালে পাকিস্তানপন্থীদের পরাজয় এবং সেখানে ভারতের সহযোগিতা, এবং আরো রুটে যদি আমরা যাই, এই মূল সমস্যাটা এসে কিন্তু ভারতের যে দুটা রাষ্ট্র হয়েছিল, একটা মুসলমানদের জন্য একটা হিন্দুদের জন্য, এই দেশভাগ থেকে কিন্তু আমাদের মূল সমস্যাটা, যেটা থেকে আমরা কিন্তু এখন পর্যন্ত উত্তরণ ঘটাতে পারিনি। ফলে আমরা 1972 সালে বা 71-এ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র পেলেও আমরা কিন্তু রাষ্ট্রটাকে একচ্ছত্র বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সাজাতে পারিনি, কারণ সমাজে রয়ে গিয়েছিল সেই পাকিস্তানপন্থী পরাজিত শত্রুরা, যাদেরকে বঙ্গবন্ধু খুব ক্ষমা করে দিয়েছিলেন, এবং তারা যারা বঙ্গবন্ধুকে খুন করেছিল, যাদেরকে শেখ হাসিনা সমাজে আত্মীকরণ করতে চেয়েছিলেন, যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জঙ্গি উত্থান ঘটিয়েছে। এটা যদি আমরা পুরো জিনিসটা বিচার বিবেচনা করে দেখি যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যত ধরনের মিথ্যা প্রপাগান্ডা হয়েছিল 2024 সাল পর্যন্ত, তার মধ্যে তিনটা জিনিস ছিল, এখনো আছে, যে আওয়ামী লীগের সরকারে দুর্নীতি ছিল, আওয়ামী লীগ সরকার মানবাধিকার লঙ্ঘন করেছে, আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে, অর্থাৎ ভারতের আধিপত্যে থাকে আওয়ামী লীগ সরকার, ভারতের প্রোটেকশন। আজকে যদি আমরা পেছনের দিকে তাকাই, আমরা দেখব যে এই যে গুম খুনের অভিযোগ এবং দুর্নীতির অভিযোগ, এটা আসলে কোনো তেমন গুরুত্বপূর্ণ ছিল না। ভারতের বিরুদ্ধে যে অভিযোগ এবং ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা, ওইটার সাথে আসলে এই দুটা মোমেন্টাম পেয়েছে। কিন্তু আমরা যদি সত্যিকারের তথ্য উপাত্ত নিয়ে বিশ্লেষণ করি, আমি অনেকবার বলেছি যে মানবাধিকার লঙ্ঘনে এবং অর্থনৈতিক দুর্নীতিতে আওয়ামী লীগ কিন্তু এখন প্রমাণিত হয়ে গেছে আমাদের সবার কাছে। শেখ হাসিনা সরকার ছিল, বিএনপি সরকার বলুন, বিএনপি সরকার আমরা 2001 থেকে 6 সালে দেখেছি, বিএনপি সরকারকে আমরা 1991 থেকে 96 সালে দেখেছি। দুর্নীতিতে আসলে বিএনপির সরকারগুলোর সাথে আওয়ামী লীগ পারবে না, যদিও বিএনপির বর্তমান সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এখনো উঠেনি, কারণ সরকার খুবই নতুন, কিন্তু প্রচুর চাঁদাবাজির অভিযোগ তো আছে তাদের বিরুদ্ধে গত 2 বছর ধরে, যেটা আবার দুর্নীতিরই নামান্তর। আর জঙ্গি স্বাধীনতা বিরোধীরা কি রকম দুর্নীতি করতে পারে একটা দেশের মধ্যে, এটা কিন্তু ইউনূসের সময় প্রমাণিত হয়ে গেছে। আমরা দেখেন, এই যে ছোট ছোট জঙ্গি, অল্প বয়সী জঙ্গিরা 10 কোটি 15 কোটি টাকা জেলা প্রশাসন থেকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে হয়তো 2-4 লাখ টাকা খরচ করেছে, বাকি টাকাটা মেরে দিয়েছে। বাংলাদেশে আগে কখনো কিন্তু 25 থেকে 35 বছর বয়সের মানুষ এত বেশি টাকা আত্মসাৎ করতে পারে নাই। এই যেটা হাসনাত, সার্জিস, নাহিদ, আসিফ ভুঁইয়া এবং এদের সব সাঙ্গপাঙ্গ যারা আছে তারা করেছে, এবং যেভাবে তারা, এমনকি এত অল্প বয়সে আগে কখনো বিদেশে অর্থ পাচারের অভিজ্ঞতাও কিন্তু বাংলাদেশে কারো ছিল না, যেটাই আত্মঘাতী জঙ্গিগুলা করেছে। ফলে আপনি যদি তথ্য উপাত্তের বেসিসে যান, আপনি দেখবেন যে দুর্নীতি করার ক্ষেত্রে শেখ হাসিনা সরকার ছিল অত্যন্ত দুর্বল, এবং মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রেও শেখ হাসিনা সরকার ছিল অত্যন্ত দুর্বল। অর্থাৎ শেখ হাসিনা সরকার ছিল সবচেয়ে কম দুর্নীতিবাজ সরকার বাংলাদেশের ইতিহাসে, শেখ হাসিনা সরকার ছিল সবচেয়ে বেশি মানবাধিকার রক্ষাকারী সরকার, এবং বেশি মানবাধিকার রক্ষাকারী সরকার হওয়াতে কিন্তু আওয়ামী লীগ একেবারে 72 সাল থেকে 2024 সাল পর্যন্ত সমাজের যে স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তি আছে, যেটা মূলত বাংলাদেশের প্রধান সমস্যা, এটাকে কিন্তু সমাধান করতে পারেনি। উল্টো স্বাধীনতা বিরোধীরা কিন্তু আওয়ামী লীগকে 2 বার ক্ষমতাচ্যুত করল, এবং প্রত্যেকবার কিন্তু তাদের মূল এজেন্ডা এবং মানুষের মগজ ধোলাই করা, মানুষকে বোঝানো মূল কিন্তু শক্তি ছিল যে ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে। এখান থেকে যদি আপনি দেখেন, তাহলে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য, এটাকে আপনি ভারতের কাছে আধিপত্য মেনে নেওয়া হিসাবে দেখতে পারেন, কিন্তু আসলে ওই জায়গায় আমি যাব না, যেহেতু সত্যটা উঠে এসছে সেটার উপর থাকাই আমাদের ভালো। অবশ্য বিএনপি সরকারের আমরা অনেক স্মার্ট চাতুর্যের কাজ দেখেছি। একটা ছিল যে তারা জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে তারা কিন্তু জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিল, ফলে সরকারের কিছু আর্থিক যোগান হয়েছে সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে। একের পর আমরা কিন্তু বিএনপি সরকারের এই ধরনের স্মার্ট বক্তৃতা বিবৃতি দেখছি, কিন্তু এগুলা যে মানুষ সব বোঝে না তা না, কিন্তু আসলে বাংলাদেশের মানুষও তো লজ্জা পাচ্ছে এখন, যখন দেখছে যে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যার যে বক্তব্য দিয়েছেন, সেটার ক্ষেত্রে যে ফেলানির যে কেসটা, যেটা অবশ্যই অমানবিক,
কিন্তু এটা তো ভারত সীমান্তের মধ্যে তাদের সীমানায় তারা কাঁটা তার দেয়, সে কাঁটা তারে ফেলানিকে ঝুলতে দেখা গেছে। ফলে সালাউদ্দিন সাহেবের এই বক্তব্য অনুযায়ী বা উনি যে নতুন সংজ্ঞা দিয়েছেন সেই অনুযায়ী কিন্তু ফেলানির ব্যাপারে কিন্তু যেই ধরনের বাংলাদেশে গোলযোগ হয়েছে, এটা নিয়ে যেভাবে জনমতকে প্রভাবিত করা হয়েছে, ভারত ঘৃণা হিন্দু ঘৃণা ছড়িয়ে দেওয়া হয়েছে, সবগুলা কিন্তু ছিল ভিত্তিহীন, আমরা যদি সালাউদ্দিন সাহেবের কথাকে মেনে নেই। কিন্তু আমি মনে করি সালাউদ্দিন সাহেবের কথাটাকে মেনে নেওয়াই ভালো, এই জন্য যে বিএনপি এই জামাত বা এনসিপি এদের সামনে কিন্তু টিকবে না। বর্তমানে আমরা একটা আত্মঘাতী জঙ্গি নাসিরুদ্দিনকে যেভাবে বিভিন্ন জায়গায় যেতে দেখছি, এটাও কিন্তু বিএনপির জন্য একটা অশনি সংকেত হয়ে যাচ্ছে। অর্থাৎ 24-এর জঙ্গি কোয়ালিশন নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের আত্মকলহ কোন দলে যে যুক্ত হবে সেটা হলো এটার একটা প্রমাণ। অনেকে বলেন যে এরা যেহেতু একই সাথে, অর্থাৎ 24-এর জঙ্গি কোয়ালিশন, এরা নিজেরা ক্ষমতা ভাগাভাগি করে থাকবে। তবে সেটা সাধারণত দেখা যায় না, কারণ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা হাতে পেলে মানুষের হাতে অর্থ রোজগারের এমন অফুরন্ত সুযোগ আসে, সেই সুযোগ কিন্তু এখন এই যারা বর্তমানে যেই সংসদ আছে, এই সংসদের যারা বিরোধী দল, তারা তো কাছ থেকে দেখছে যে দেশের অর্থ রোজগারের সব সুযোগ সুবিধা চলে গেছে বিএনপির হাতে, ওরা তো এটা সহ্য করবে না। ফলে বিএনপিকে যে তারা খুব ইজি পাস দিবে সেটা নয়, কিন্তু বিএনপি যে জিনিসগুলা নিজেদের সংশোধন করছে, এটা তো বিএনপির জন্য একটা সংশোধনমূলক বক্তব্য ছিল এই সালাউদ্দিন সাহেবের বক্তব্য। সেগুলোতে আমাদের ভালোভাবে আমরা এগুলো যেন বাংলাদেশের মানুষকে বুঝাই যে দেখেন, এই জঙ্গি স্বাধীনতা বিরোধী বাংলাদেশকে পেছনের দিকে টেনে নেওয়ার যে শক্তিগুলো, এরা যে ভারত বিরোধিতা, আওয়ামী লীগের বিরুদ্ধে যে ভারত ঘৃণা এবং ভারতের আধিপত্যের যে অপপ্রচার চালাতো, এটা কিন্তু মূলত ভারত ঘৃণা প্রসূত, হিন্দু ঘৃণা প্রসূত, যেই ঘৃণা পৃথিবীর আর কোথাও কিন্তু দেখা যায় না। আমরা 24-এর জঙ্গিদের এখন দেখি মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে ওরা চলে যেতে চায়, যাতে তারা ভারতকে একটা শিক্ষা দিতে পারে, কারণ ভারত 1971 সালে বাংলাদেশ স্বাধীন করে দিয়েছিল। এর বাইরে কিন্তু কোনো কারণ আপনি খুঁজে পাবেন না। কিন্তু সারা পৃথিবীতে এই ভারত উপমহাদেশের, বিশেষ করে বাংলাদেশের জঙ্গিদের বাইরে যত ইসলামিক জঙ্গি সন্ত্রাসী আছে, তাদের কিন্তু 1 নম্বর শত্রু কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। আবার আপনি যদি আরেকটু গভীরে গিয়ে দেখেন, এই যে বাংলাদেশের যে শ্রেণীটা মূলত মৌলবাদী স্বাধীনতা বিরোধী শক্তি, এদের কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বন্ধু না, চীনও বন্ধু না, ভারতও বন্ধু না, রাশিয়াও বন্ধু না, পৃথিবীতে এদের কোথাও কোনো বন্ধু নাই, সৌদি আরবও এদের বন্ধু না। কিন্তু এরা 71-এর পরাজয়ের প্রতিশোধ গ্রহণের জন্য যেই ভারত ঘৃণা বাংলাদেশে ছড়িয়েছে, ভারত ঘৃণা এরা সকাল বিকাল সন্ধ্যা এটাকে পুঁজি করে এরা এদের রাজনৈতিক সক্ষমতা বাংলাদেশে দেখায়, সেটা কিন্তু পৃথিবীর আর কোথাও কোনো জঙ্গিরা করে না। পৃথিবীর অন্যান্য দেশের মুসলিম জঙ্গিরা কিন্তু সব কিন্তু আমেরিকার বিরুদ্ধেই লেগে আছে। ফলে এটা একটা অদ্ভুত সিচুয়েশন বাংলাদেশে, যে 71-এর পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য মিথ্যা বানোয়াট সব ধরনের বয়ান তৈরি করা ভারতের বিরুদ্ধে, এবং ধর্মকে যেহেতু সহজে ব্যবহার করা যায় সেটা করে এই স্বাধীনতা বিরোধীরা মাঝে মাঝেই বারবার এবং সাফল্যের সাথে কিন্তু এগুলা ব্যবহার করে আমাদের মুক্তিযুদ্ধের মূল ধারাকে পরাজিত করে। সেই জায়গায় সালাউদ্দিন সাহেব যে বক্তব্য দিয়েছেন, এতে আমি নিশ্চিত বাংলাদেশের অনেক মানুষ অবশ্যই তারা যদি একটু বিবেচনা করে দেখেন, তারা যে কারণে আওয়ামী লীগের বিরোধিতা করেছে বা জঙ্গিদের সাথে গেছে তার জন্য লজ্জা পাবেন। এবং মূল জিনিস হলো যে এই ভারত ঘৃণাটা বাংলাদেশ থেকে তোলা উচিত। ভবিষ্যতে আওয়ামী লীগের সরকার ক্ষমতায় আসলে আমরা কিন্তু এগুলা পরিপূর্ণভাবে ব্যবহার করব। আমরা বাংলাদেশের মানুষকে ওইটাই বারবার জিজ্ঞেস করব যে সালাউদ্দিন সাহেব যখন সীমান্ত হত্যার কিন্তু সংজ্ঞা দিলেন, সেটা তো আপনারা মেনে নিয়েছেন। আওয়ামী লীগের সময় যদি এইভাবে সীমান্ত হত্যা সংজ্ঞা দেওয়া হতো, সবাই রাস্তায় নেমে আসতো না? যারা 24-এর জঙ্গি আন্দোলনে সমর্থন দিয়েছিল, যেসব সুশীল বাটপার বদমাশ শ্রেণী, সলিমুল্লাহ, ফরহাদ মজহার থেকে শুরু করে কার নাম আপনি নিবেন, সবগুলাই তো 24-এর জঙ্গি আন্দোলনে গিয়েছে। ওরা বিভিন্ন ধরনের আপনার বাণী দিত না? আছে, কিন্তু সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধে কোনো বাণী কেউ দিবে না। এর কারণ হলো একটা অংশের মুখ সালাউদ্দিন সাহেব এমনি বন্ধ করে দিয়েছেন, কারণ হলো সালাউদ্দিন সাহেবরা তো তাদেরই প্রতিনিধিত্ব করেন। আর একটা হলো যে এখন তারা বাণীটা দিবে কার বিরুদ্ধে? অবশ্য বিএনপির বিরুদ্ধে দিবে পিনাকিরা। এখনো সালাউদ্দিন সাহেবকে তো ওনারা পিনাকি, যারা জামাতের সমর্থক আছে এরা তো শিলং সালাউদ্দিনই বলে। বিএনপিকে এখন তারা
হ্যাঁ, ভারতের কাছে বিক্রি হয়ে গেছে এটা বলার চেষ্টা করবে, কিন্তু সাধারণ মানুষ, মগজ ধোলাইকৃত মানুষ বিএনপির বিরুদ্ধে কিন্তু এটা ভালোভাবে নিবে না। ফলে বিএনপি এখন একটা ওয়াক ওভার পাচ্ছে বিভিন্ন জায়গায়, যেটা বিএনপির জন্য এই সময়টা রাষ্ট্রটা শাসন করতে সুবিধাজনক হচ্ছে। কিন্তু বিএনপি যেহেতু কোনো ধরনের রাজনৈতিক সমঝোতায় বিশ্বাস করছে না, আসছে না, ফলে এই ধরনের ছোট ছোট কৌশল দিয়ে বিএনপি কিন্তু বেশি দিন টিকে থাকতে পারবে না। আমার কেন জানি মনে হচ্ছে 24-এর জঙ্গিরা এই মুহূর্তে চাচ্ছে বিএনপিকে ক্ষমতাচ্যুত করতে। ওরা আসলে একবার রাষ্ট্র শাসনের স্বাদটা পেতে চায় সরাসরি। ওই যে 24-এর মানে ইউনূসের সময় যেটুক স্বাদ পেয়েছে সেটা তাদের জন্য তাদের স্বাদ পূরণ করেনি, কিন্তু সেই সুযোগ আসলে জঙ্গিরা পাবে না। বাংলাদেশ যেইভাবে ভূরাজনৈতিক ভাবে যেই আষ্টে পৃষ্ঠে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে বাধা পড়ে আছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু বাংলাদেশের প্রতি কোনো সহানুভূতির দৃষ্টিতে এগিয়ে আসেনি, যেটা বাণিজ্য চুক্তি করার মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম, এই একটা কঠিন অবস্থা থেকে বিএনপির উত্তরণের কোনো পথ নাই। এই উত্তরণ একমাত্র আওয়ামী লীগ করতে পারে, বাংলাদেশের মূলধারা করতে পারে। তবে ভবিষ্যতে এই যে ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা, এগুলোকে এক তুড়ি মেরে সালাউদ্দিন সাহেবরা যেভাবে উড়িয়ে দিচ্ছে, এবং তাতে আমরা যেই এক্সপিরিয়েন্স পাচ্ছি, আমরা যেই বুদ্ধি পাচ্ছি, এগুলা কিন্তু আমরা মুক্তিযুদ্ধের সরকার পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পর আমরা কিন্তু 100% আমরা এগুলোকে ব্যবহার করব। এবং আর যারা এই ধরনের ভারত ঘৃণা, হিন্দু ঘৃণার নামে যারা এখন বিএনপির সময় কোনো কথা বলছে না, তারা যখন আওয়ামী লীগের সময় আবার নতুন এসব বয়ান নিয়ে হাজির হবে, তাদের প্রতি আমরা কিন্তু অত্যন্ত কঠোর হব, একেবারে কঠোর থেকে কঠোরতম হব এতে করে, এবং এই কঠোরতার মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশকে গড়ব। বাংলাদেশের চারদিকে সীমান্তে দিনকে দিন উত্তেজনা বাড়ছে। ভারতের সাথে 3 দিকের সীমান্তে পুশির সমস্যা নিয়ে পরিস্থিতি বেশ গুরুতর ও জটিল হয়ে উঠেছে। এতটাই জটিল যে সীমান্তের 26টি জেলায় বাংলাদেশের বর্ডার গার্ড বা বিজিবির 60,000 সদস্য মোতায়েন করা হয়েছে, যার অর্থ হলো বিজিবি ভারত সীমান্তে তার মোট শক্তির 85% নিয়োগ করে ফেলেছে। শুধু বিজিবি নয়, পরিস্থিতি গুরুতর হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আনসার বিজিবিও মোতায়েন করা হয়েছে। 24 ঘন্টা সীমান্ত পাহারা দিতে হচ্ছে সীমান্তরক্ষী বাহিনীকে। এর মধ্যে 8 জুন থেকে দিল্লিতে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর দ্বিপক্ষীয় বৈঠক আছে। সূত্রগুলো বলছে, সে বৈঠকে দুপক্ষ যে দাবিগুলো তুলে ধরবে সেগুলোর মধ্যে বেশ দূরত্ব আছে, কারণ বাংলাদেশ আলোচনা করতে চায় সীমান্ত হত্যা ও পুশিং নিয়ে। অন্যদিকে ভারত বলছে 2860 জনের নাগরিকত্ব যাচাইয়ের জন্য যে তালিকা 5 বছর ধরে বাংলাদেশ সরকার ফেলে রেখেছে সেটির আগে শুরু হোক। ফলে বিজিবি বিএসএফ এর বৈঠকে খুব বেশি আশার আলো দেখছে না সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতির মধ্যে বাকি সীমান্তে মানে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে মিয়ানমারের জান্তা বাহিনী আর আরাকান আর্মির মধ্যে যুদ্ধের তীব্রতা বাড়ছে। সেটির পারদ আবার বেড়েছে দিল্লিতে মিয়ানমারের নতুন নির্বাচিত প্রেসিডেন্টের প্রথম দ্বিপাক্ষিক সফরের পর। মিয়ানমার সীমান্তে বিজিবির সংখ্যা কমে যাওয়ায় বিচ্ছিন্নতাবাদী কুকি চিনদের আবারও মাথা চারা দিয়ে ওঠার আশঙ্কা বাড়ছে। ফলে প্রশ্ন উঠছে, একদিকে ভারতের সীমান্তগুলোতে পুশিং নিয়ে উত্তেজনা, আর একদিকে মিয়ানমার সীমান্তে বিচ্ছিন্নতাবাদীদের আনাগোনা। তার মধ্যে ভারতের সাথে মিয়ানমারের নতুন কৌশলগত অংশীদারিত্ব বাংলাদেশের জন্য কোন নতুন আশঙ্কার জন্ম দিচ্ছে? বাংলাদেশের পশ্চিম, উত্তর এবং পূর্ব এই 3 দিকের একটা বড় অংশ জুড়ে রয়েছে ভারতের সীমান্ত। আর দেশটির দক্ষিণ পূর্ব কোণে রয়েছে আরেক প্রতিবেশী দেশ মিয়ানমার বা বার্মার সীমান্ত। বাংলাদেশের ঠিক দক্ষিণ দিকে কোনো স্থল সীমান্ত নেই, সেখানে আছে বিশাল বঙ্গোপসাগর। দেখা যাচ্ছে বাংলাদেশের সব দিকের সীমান্তেই এখন নানা ইস্যুতে উত্তেজনা বাড়ছে। 24 আগস্টে বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে নয়াদিল্লির সাথে ঢাকার সম্পর্কে যে ঐতিহাসিক শীতলতা তৈরি হয়েছে তার সরাসরি বহিঃপ্রকাশ ঘটছে ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত আছে 4096 কিলোমিটার। এর মধ্যে অর্ধেকের বেশি অর্থাৎ 2216 কিলোমিটার সীমান্ত আছে দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে। এছাড়া ত্রিপুরার সঙ্গে 856 কিলোমিটার, মেঘালয়ের সঙ্গে 443 কিলোমিটার, মিজোরামের সঙ্গে 318 কিলোমিটার এবং আসামের সঙ্গে 263 কিলোমিটার সীমান্ত আছে।
দেশটির কেন্দ্রীয় শাসক দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি 1 মাস আগে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় আসার পর সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়া এবং বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের পুশ ইন করার তৎপরতা বেড়েছে। রাজ্য সরকারের দায়িত্ব নিয়ে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দেন, অবৈধ বাংলাদেশি ও অনুপ্রবেশকারীদের আটক করে বাংলাদেশে পাঠানো হবে। তাদের আটক করতে হোল্ডিং সেন্টার তৈরির ঘোষণা দেওয়া হয়। ঘোষণা দেন ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতি অনুসরণের। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিটেনশন সেন্টারে প্রায় 400 অনধিভুক্ত বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়েছে। একাধিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, গত কয়েকদিন ধরে বাংলাদেশ ভারতের বেশ কয়েকটি সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন তৎপরতা ব্যাপক হারে বেড়েছে। এই পুশিন ঠেকাতে সীমান্তের টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। অনেক জায়গায় স্থানীয় লোকজন সহযোগিতা করছেন বিজিবি সদস্যদের। এই পরিস্থিতিতে উত্তেজনা বাড়ছে প্রতিবেশী দুই দেশের সীমান্তে। পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে প্রতিদিনই। বিজিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে বাংলাদেশের দৈনিক আজকের পত্রিকার খবরে বলা হয়েছে, বাংলাদেশ ভারত সীমান্তে যেসব এলাকা দিয়ে অবৈধভাবে পুশিং করার আশঙ্কা রয়েছে এমন প্রায় 70টি স্থান চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে বর্তমানে যশোরের ইছামতি নদী সংলগ্ন ভারতের জঙ্গল এলাকা, যাদবপুর, রঘুনাথপুর ও বেনাপোল এলাকা পুশিনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। জয়পুরহাটের কয়া ও বাসুদেবপুর, সাতক্ষীরা, নওগাঁ জেলার সীমান্তবর্তী কিছু এলাকা এবং দুর্গম ও জনবসতিহীন সীমান্ত পথের কয়েকটি স্থানেও পুশিনের আশঙ্কা রয়েছে। দর্শক, বাংলাদেশের 64টি জেলার মধ্যে মোট 32টি জেলার সীমান্ত এলাকা অবস্থিত। এর মধ্যে ভারতের সাথে সীমান্ত রয়েছে 30টি জেলার। বাকি 2টি জেলা কক্সবাজার ও বান্দরবান কেবল মিয়ানমারের সাথে যুক্ত। আর রাঙ্গামাটি জেলাটি ভারত ও মিয়ানমার উভয়ের সাথেই সীমান্ত ভাগ করছে। ফলে 70টি সীমান্তবর্তী এলাকা যদি পুশিনের জন্য ঝুঁকিপূর্ণ হয়, তাহলে ধরে নিতে হবে ভারত বাংলাদেশ সীমান্তের প্রায় সবটাতেই ঝুঁকি বাড়ছে, আর তাতে বাড়ছে উত্তেজনা। মে মাসের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশের সাথে ভারতের প্রত্যেকটি সীমান্তে উত্তেজনা বেরিয়ে চলেছে। প্রতিদিনই বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে এ নিয়ে খবর প্রকাশিত হচ্ছে। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, তেসরা জুন থেকে 6 জুন পর্যন্ত 4 দিনে বিএসএফ এর 21টি পুশিনের ঘটনা সফল হতে দেয়নি বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। এসব ঘটনার মাধ্যমে 2 শতাধিক ব্যক্তিকে ঠেলে পাঠানোর চেষ্টা হয়েছিল। বিভিন্ন গণমাধ্যমে গত কয়েকদিনে যেসব তথ্য ছাপা হয়েছে তাতে দেখা যাচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী 26 জেলার সবকটি দিয়ে এই পুশিনের চেষ্টা চলছে। বর্ডার গার্ড বাংলাদেশ দাবি করছে, 3রা থেকে 4 জুনে 24 ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অন্তত 130 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করা হয়েছে। বৃহস্পতিবার ভারতের সঙ্গে সীমান্তের 11 পয়েন্ট দিয়ে 129 জনকে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ঘটে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে। বিজিবির দাবি, সেখানে বিএসএফ একটি প্রিজন ভ্যানে করে 30 থেকে 35 জনকে এনে সীমান্তের গেট খুলে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে। একই ধরনের ঘটনা যশোরের গোগা ও রুদ্রপুর সীমান্ত, জয়পুরহাটের কয়া ও বাসুদেবপুর সীমান্ত এবং চাঁপাইনবাবগঞ্জের বাঙ্কাবাড়ি সীমান্তেও ঘটেছে বলে জানিয়েছে বিজিবি। পরিস্থিতি প্রতিদিনই গুরুতর হওয়ায় সীমান্তে জনবল নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ বর্ডার গার্ড তার শক্তির প্রায় পুরোটাই মোতায়েন করে ফেলেছে। 7 জুন দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর পুশিন ঠেকাতে বাংলাদেশের 26 জেলার সীমান্তে 60,000 বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। 4 পালায় 24 ঘন্টা তারা সীমান্ত পাহারা দিচ্ছেন। সীমান্তের বিভিন্ন জায়গায় স্থানীয় লোকজনও তাদের সহযোগিতা করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, এত বেশি সংখ্যক বিজিবি মোতায়েন সীমান্তে আর কখনো ঘটেনি। বাংলাদেশে বর্তমানে বিজিবির মোট নিয়মিত সদস্য সংখ্যা 70,000 জন। সাধারণ বা স্বাভাবিক শান্তিকালীন সময় এই 70,000 সদস্যের একটি বড় অংশ সরাসরি সীমান্তে থাকে না। তাদের একটি উল্লেখযোগ্য অংশ ঢাকার পিলখানা সদর দপ্তর, 4টি আঞ্চলিক সদর দপ্তর, 16টি সেক্টর কার্যালয়, প্রশিক্ষণ কেন্দ্র, বিভিন্ন হাসপাতাল এবং অন্যান্য দাপ্তরিক ও স্ট্রাইকিং রিজার্ভ ফোর্সের দায়িত্বে নিয়োজিত থাকে। বাকি সদস্যরা সীমান্ত ফাঁড়ি বা বিওপি গুলোতে পালাক্রমে টহল দেয়। পরিসংখ্যান থেকে বোঝা যায়, এবারের ভারত সীমান্তে পুশিন প্রতিরোধের উদ্দেশ্যে বিজিবি তার নিয়মিত ও প্রশাসনিক কার্যক্রমে প্রায় সবটুকু শক্তি একত্রিত করেছে। পুরো বাহিনীর প্রায় 85% বা 60,000 সদস্যকে সরাসরি
26টি জেলায় 4,487 কিলোমিটার সীমান্ত জুড়ে সার্বক্ষণিক 4টি শিফটে টহল ও কড়া নজরদারি কাজে নামানো হয়েছে। বিজিবির সদস্যরা পুশিন ঠেকাতে সীমান্তবর্তী এলাকাগুলোতে মাইকিং করে যাচ্ছে। আরও একটি গুরুত্বপূর্ণ খবর হলো, শুধু বিজিবি নয়, বিজনেস স্ট্যান্ডার্ডের খবর বলা হয়েছে পুশিন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। এই অনুপ্রবেশ ঠেকাতে এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করতে এবার বর্ডার গার্ড বাংলাদেশের সাথে যুক্ত করা হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বা আনসার বিজিবিকে। 6 জন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আশিকুজ্জামান। ভারত বাংলাদেশ সীমান্তে এমন পরিস্থিতিতে 8 থেকে 11 জন 4 দিন ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফ এর মধ্যে 57তম মহাপরিচালক পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে অবৈধ পুশিন, সীমান্তে বাংলাদেশি হত্যা ও সীমান্ত ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে বলে জানিয়েছে বিজিবি। অন্যদিকে ভারতের পক্ষ থেকে ভিন্ন দাবি করা হচ্ছে। ভারত সরকার বলছে গত 5 বছরের বেশি সময় ধরে দেশটি বাংলাদেশের কাছে 2,860 জনের নাগরিকত্ব যাচাই করার অনুরোধ জানিয়ে আসছে। নয়াদিল্লির দাবি, তারা বাংলাদেশের নাগরিক এবং বর্তমানে ভারতে অবস্থান করছেন। নাগরিকত্ব নিশ্চিত হলে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গ ও আসামে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার হওয়ার প্রেক্ষাপটে বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে শত শত কথিত বাংলাদেশি অভিবাসী যাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ রয়েছে, তারা সীমান্ত এলাকায় জড়ো হয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল শুক্রবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, ভারতে অবস্থানরত সব বিদেশি নাগরিক, যদি তারা অবৈধভাবে এখানে থাকেন, বাংলাদেশ থেকে আসা ব্যক্তিরাও এর অন্তর্ভুক্ত। তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য দেশের আইন রয়েছে এবং সেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, ভারত বাংলাদেশের 3 দিকে সীমান্তে এমন যুদ্ধ পরিস্থিতির মধ্যে বাংলাদেশের আরেকটি সীমান্তে গত কয়েকদিনে উত্তেজনা বাড়ছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক জান্তা সরকারের শেষ শক্তিশালী ঘাঁটিগুলো লক্ষ্য করে অল আউট বা চূড়ান্ত আক্রমণ শুরু করেছে দেশটির জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। সশস্ত্র এই গোষ্ঠীটি দাবি করেছে তারা পুরো রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছে। রাজ্যের প্রধান প্রশাসনিক কেন্দ্র ও রাজধানী সিতোয়ে এবং চীনের $100 কোটি মেগা প্রজেক্ট সমৃদ্ধ কৌশলগত অঞ্চল কিয়াকফিউতে অবস্থিত মিয়ানমার নৌবাহিনীর প্রধান পশ্চিমাঞ্চলীয় ঘাঁটিগুলোকে চারদিক থেকে অবরুদ্ধ করে ফেলেছে আরাকান আর্মির যোদ্ধারা। ইরাবতী সহ মিয়ানমারের একাধিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বঙ্গোপসাগর এবং কালাদান নদীর অববাহিকায় অবস্থান নেওয়া জান্তা নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং আরাকান আর্মি গোলন্দাজ বাহিনীর মধ্যে গত 2 সপ্তাহের বেশি সময় ধরে তীব্র গোলাগুলি চলছে। সিতোয় দক্ষিণ পূর্বে এবং পুন্নাগুন টাউনশিপের সীমান্তের কাছে অবস্থিত গুরুত্বপূর্ণ শোয়মিনকান নৌ সহায়তা ঘাঁটি এবং সিতোর আঞ্চলিক অপারেশন কমান্ডের ঠিক উত্তরে অবস্থিত ক্যারমাথাক সামরিক ঘাঁটিতে চারদিক থেকে হামলা জোরদার করেছে আরাকান আর্মি। এমন পরিস্থিতির মধ্যে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং 5 দিনের সফরে ভারতে গিয়েছিলেন। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন। সে আলোচনার একটি বড় অংশ জুড়ে ছিল সীমান্ত নিরাপত্তা। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস বলছে, মিয়ানমার প্রেসিডেন্টের এই ভারত সফর দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক হিসেব নিকেশ সম্পূর্ণ বদলে দিয়েছে। মিয়ানমার রেয়ার আর্থ পাওয়ার আশায় মিয়ানমারের সাথে ভারতের এমন সম্পর্কে বেশ সহায় আছে যুক্তরাষ্ট্রের। দর্শক, মিয়ানমার সীমান্তে এমন স্থান আছে যেখানে ভারত, বাংলাদেশ ও মিয়ানমার 3 দেশেরই যৌথ সীমান্ত আছে। মিয়ানমারের স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, মিয়ানমারের প্রেসিডেন্টের ভারত সফরের শুরু থেকেই বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের জান্তা বাহিনীর অভিযান জোরদার হয়েছে। বিশেষ করে কিয়াকফিউ অঞ্চলটি অত্যন্ত সংবেদনশীল, কারণ এখানে রয়েছে চীনের সমর্থনে বাস্তবায়নাধীন গভীর সমুদ্র বন্দর, অপরিশোধিত তেলের পাইপলাইন, গ্যাস পাইপলাইন এবং মেড আইল্যান্ডের জ্বালানি টার্মিনালের মতো একাধিক বৃহৎ অবকাঠামো প্রকল্প। আবার এখানে আছে ভারতের কালাদান প্রকল্প। এই অঞ্চল রক্ষায় আরাকান আর্মির বিরুদ্ধে চীনা বাহিনী কাজ করছে। জান্তা সরকার ব্যাপক হারে প্রতিশোধমূলক বিমান হামলা শুরু করেছে। সাথে কয়েকদিন আগে জান্তা বাহিনী স্থল অভিযানও শুরু করেছে। এই স্থল অভিযান জোরদার হলেই তার ব্যাপক প্রভাব পড়বে বাংলাদেশে। বিশেষ করে আরাকান আর্মি মংডু সহ আশেপাশের এলাকাগুলোর রোহিঙ্গাদের উপর নির্যাতন চালায়।
প্রাণ বাঁচাতে রোহিঙ্গারা পাড়ি দেয় বাংলাদেশে। মানে একদিকে পুশিন ঠেকানোর জন্য সর্বশক্তি নিয়োগ করা হচ্ছে, অন্যদিকে জোয়ারের পানির মতো রোহিঙ্গা ঢুকছে। আবার আরাকান আর্মি বাংলাদেশ সীমান্তে পুঁতে রেখেছে মাইন। এর মধ্যে মাইন বিস্ফোরণে বাংলাদেশি মারা যাওয়ার ঘটনাও ঘটেছে। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো এই সময় ভারতের সীমান্তে বিজিবিকে পূর্ণ মনোযোগ দিতে হচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের পার্বত্য এলাকায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কুকিজি ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ, যারা আরাকান আর্মির ছত্রছায়ায় আছে, তারা এবার সীমান্ত পার হয়ে এপারে চলে আসার আশঙ্কা বাড়ছে। এই কুকি চেইন মিয়ানমারের চীন রাজ্যের পালেতোয়া এলাকায় আশ্রয় নিচ্ছে এবং সেখান থেকে অস্ত্র সংগ্রহ করছে, যা বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের অভ্যন্তর নিরাপত্তাকে গুরুতর হুমকির মুখে ফেলেছে। প্রশ্ন হলো, বাংলাদেশের সীমান্তগুলোতে শুধুই কি রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা বাড়ছে, নাকি বাংলাদেশ তার সীমান্তগুলোতে ক্রমান্বয়ে নিজস্ব নিয়ন্ত্রণ ও লিভারেজ হারাচ্ছে? এই প্রশ্নের উত্তর অত্যন্ত জটিল ও বহুমাত্রিক, তাই সোজা সাপটা কোনো মন্তব্য করা কঠিন। তবে এটা পরিষ্কার, বাংলাদেশের চারপাশে চলমান সীমান্ত উত্তেজনা কেবল স্থানীয় সীমান্ত সংঘর্ষের বিষয় নয়, বরং একটি দক্ষিণ এশিয়ায় পরাশক্তিগুলোর আঞ্চলিক আধিপত্যের মধ্যকার এক দীর্ঘমেয়াদী ছায়াযুদ্ধের অংশ হতে যাচ্ছে। এখন এই পর্যন্ত। এর সাথে জমানাতে আমরা তার সাহস দেখেছি রাজপথে, সাহসের সঙ্গে সঙ্গে তার কৌশল দেখেছি। 111-এর সময় তার সাহস দেখেছি, সাহসের সঙ্গে সঙ্গে তার কৌশল দেখেছি। আবার সেই যে 2008 থেকে 9 মানে একদম 24 পর্যন্ত তার জীবন অন্তত 10টা মানে ট্রায়াঙ্গেল এসছে, বিপদের যাকে বলা হয় ত্রিভুজ আসছে, 3 দিক থেকে তার বিপদ। তিনি ক্ষমতায় থাকতেও যে কোনো সময় তাকে মেরে ফেলা হবে, যে কোনো সময় তাকে মেরে ফেলতে পারে, এই আতঙ্ক তাকে তাড়া করেছে। যেহেতু সে মৃত্যুকে খুব কাছাকাছি বহুবার দেখেছে, বহুবার তার উপর আক্রমণ করা হয়েছে, তার উপর যখন ডাইরেক্ট ব্রাশ ফায়ার করা হয়েছে চট্টগ্রামের সাজ্জামানাতে 21 আগস্টের গ্রেনেড হামলাতে, তিনি মৃত্যুকে খুব কাছাকাছি দেখেছেন। তিনি যখন 32 নম্বরে থাকতেন, হুসেন মোহাম্মদ এরশাদ তার যে মানে ওই যে কর্নেল ফারুক, কর্নেল রশিদ, এই যে ফ্রিডম লোকদেরকে দিয়ে ডাইরেক্ট গুলি করিয়েছে সেই 32 নম্বর বাড়িতে, ওয়াল আবার দ্বিতীয়বার ছিদ্র করে দেওয়া হয়েছে। তারপরে কিন্তু তিনি 32 নম্বর ছেড়ে যাননি, তিনি তার মধ্যে করে সেখানে ছিলেন। ফলে মানে আমার কিছু মনে হয় না যে জীবনের এই প্রান্তে এসে সে খুব ভীত সন্ত্রস্ত হবেন, ওখানে আরাম আয়েসে থাকবেন, জাতির সঙ্গে প্রতারণা করবেন, নট লাইক দ্যাট। তিনি যেটা বলেছেন আমি বিশ্বাস করি, এবং তার এই সিরিয়াসনেসটাকে যদি সরকার হেলাফেলা না করে, সরকার যদি সিরিয়াসলি গ্রহণ করে এবং সেইভাবে আইদার তাকে ওয়েলকাম জানাতে হবে অথবা তাকে বাধা দিতে হবে। কিন্তু যদি আপনি কিছুই করলেন না, নাকে তেল দিয়ে ঘুমালেন, এক সকালবেলা এসে আপনি ঘুমিয়ে আছেন, এখন ঘুম থেকে জেগে দেখবেন শেখ হাসিনা আপনার চোখের সামনে, আপনার তো মুহূর্তের মধ্যে কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম দর্শক, আমি আতিক রহমান পূর্ণিয়া আপনাদের স্বাগত জানাচ্ছি পূর্ণিয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আমাদের এই আলাপচারিতার অনুষ্ঠান খোঁজ খবরে আপনার পর্দায় দেখতে পাচ্ছেন আপনাদের সবার পছন্দের মানুষ, আমার পছন্দের মানুষ, আমার কাছে কথার জাদুঘর গোলাম মাওলা রনি, রাজনীতিবিদ, বিশ্লেষক। রনি ভাই আসসালামু আলাইকুম। রনি ভাই, আপনার প্রশ্ন তোলাটাও আমার জন্য একটু অন্যরকম অভিজ্ঞতা। যাই হোক, তাও তো শুরু করতে হবে। আমার হেডলাইনই হচ্ছে আজকে মুখোমুখি গোলাম মাওলা রনি। কেমন দেখছেন আজকের বাংলাদেশ, এই যে শেখ হাসিনা পরবর্তী, ডক্টর ইউনূস পরবর্তী আজকের বাংলাদেশ আপনি কেমন দেখছেন? প্রথমত হলো যে যদি আপনি আল্লাহর বান্দা হিসেবে নিজেকে মনে করেন যে আমি আল্লাহর বান্দা, তাহলে আপনাকে ওয়াম্মা বিনিয়ামতে রব্বিকা ফাহাদ্দিস, অর্থাৎ আল্লাহ যে নিয়ামত দিয়েছে সেটা শুকর গুজার করতে হবে। তো আজকের এই সময়টাতে আপনার সাথে কথা বলছি, আল্লাহ বেঁচে রাখছে, বাঁচিয়ে রাখছে, শরীর স্বাস্থ্য ভালো আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি যদি আমাকে বাদ দিয়ে আমার বাইরের যে অফিস আছে, আমার স্টাফ আছে, আমার আত্মীয় আছে, সব দেখি, ইনক্লুডিং ইউ, আপনাকে যদি আমি যে এখন এখানে দেখি, আমি সেখানে কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। আপনার সঙ্গে আমি কথা বলবো, আশেপাশের লোকের সঙ্গে কথা বলতে আমার ভয় লাগছে। মনে হচ্ছে যে একরাশ বেদনা, সমস্যা, আশঙ্কা, আতঙ্ক, এবং এই লোকগুলো বোধহয় ভালো নেই। যখন সে বাজারে যাবে, সে যে নির্দিষ্ট আয় করছে, সে আয়ের সমপরিমাণ সে
ব্যয় করতে পারছে না, তো পণ্যমূল্য কিনতে পারছে না, রাস্তাঘাট তার জন্য নিরাপদ হচ্ছে না, বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে, সীমান্তে গোলাগুলি হচ্ছে। সরকারের মধ্যে যারা কর্তা ব্যক্তি তাদের দিকে তাকালে যে ধরনের একটা আস্থা বিশ্বাস হয় সেটা দেখা যাচ্ছে না। চারিদিকে মব নতুন করে শুরু হয়েছে, আবার ওই যে যে আওয়ামী লীগ চলে গিয়েছিল সেই আওয়ামী লীগ আবার ফিরে আসার জন্য হুমকি ধামকি দিচ্ছে। তারপরে কি বলবো, হাজার হাজার সমস্যা। সেই সমস্যাগুলো যদি একত্র করেন তাহলে আপনি ১ ঘন্টা পরে, ১ দিন পরে, ১ সপ্তাহ পরে, ১ বছর পরে আমাদের যে সরকার যেভাবে চলছে তার উপর যে বিশ্বাস এবং আস্থা রাখবো, এটা সত্যিকার অর্থে একটা মেডিটেশনের ব্যাপার। খুব উচ্চ মাত্রার বা উচ্চ মার্গের যদি মেডিটেশন না থাকে, এই একটা বিরাট ব্যাপার। রনি ভাই, আপনিও আওয়ামী লীগ প্রসঙ্গ তুললেন। আওয়ামী লীগ প্রসঙ্গে গেলে বলতে হয় যে গত এক সপ্তাহে কিছু নতুন ডাইমেনশন দেখা যাচ্ছে। আওয়ামী লীগ হঠাৎ করে মিছিলের পরিমাণ বাড়িয়ে দিয়েছে, বিশেষ করে তাদের ছাত্র সংগঠন যেটা, সেটাকেও বলতে হয় তখন নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ, তাদের প্রচুর মিছিল হচ্ছে। এবং নোয়াখালীতে তাদের মিছিলের লোক সংখ্যা দেখে পুলিশ পিছিয়ে গেছে। সেই নোয়াখালীতে আবার এই আওয়ামী লীগ ছাত্রলীগের হাতে ক্ষমতাসীন দল বিএনপি মার খেলো। কোন দিকে যাচ্ছে এই আওয়ামী লীগ সংক্রান্ত? আদতে কি নিষেধাজ্ঞা উঠবে, নাকি এটা একটা সংঘাত সংঘর্ষের দিকে যাবে? না, প্রথমত যে কোনো মানুষের ভয় এবং আতঙ্ক একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করে, এরপরের কাজ করে না। আওয়ামী লীগের ভয় পাওয়ার যে বিষয়টি ছিল সেটি হয়তো বড় জোর ৬ মাস বা ১ বছর পর্যন্ত কাজ করেছে। এখন আওয়ামী লীগের পতনের প্রায় ২ বছর চলে আসছে। তাদেরকে যে কোনোভাবে আপনাকে এই সমাজে টিকে থাকতে হবে। আপনাকে জামাত হতে হবে। আওয়ামী লীগের লোকজন যদি জামাতে যোগ দেয়, বিএনপিতে যোগ দেয়, সেভাবে থাকতে হবে, অথবা তাদেরকে গলায় দড়ি দিয়ে মরে যেতে হবে, অথবা তাদেরকে আওয়ামী লীগ করে বেঁচে থাকতে হবে। এই সমাজে তো মানুষ হিসেবে আওয়ামী লীগের প্রায় ৬ কোটি মানুষ সারা বাংলাদেশে। এই ৬ কোটি মানুষকে তো আপনি একসাথে মেরে ফেলতে পারবেন না। তো আবার অন্যদিকে আপনি তাদের যে রাজনৈতিক অধিকার, মানুষ ডাল ভাত খাওয়ার পরে, অর্থাৎ অন্ন, বস্ত্র, চিকিৎসা, এরপরেই মানুষ যেটা চায় সেটা হলো তার রাজনীতি করার অধিকার চায়, কথা বলার অধিকার চায়, তো মেলামেশার অধিকার চায়। তো সেই জায়গাটাতে তাদের ৬ কোটি মানুষের যে পুঞ্জীভূত প্রেম ভালোবাসা একটা দলকে কেন্দ্র করে, তাদের যে বিশ্বাস, তাদের যে অদম্য আকাঙ্ক্ষা, এটাকে তো রাষ্ট্রকে ধারণ করতে হবে। রাষ্ট্রকে ধারণ করতে হবে, সে ধারণ করার জন্য আপনি কিভাবে করতে পারবেন? তাদেরকে একটা স্পেস করে দিতে হবে। সেই স্পেসটা তাদের নিজের রাজনীতি করার ক্ষেত্রে হোক, তাদেরকে ভিন্ন রাজনীতিতে প্রতিষ্ঠিত করা হোক, সামহাও তাদের সেই ৬ কোটি মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষা সেটাকে অবদমিত করে রাখা যাবে না। তো দুর্ভাগ্যজনক হলো সত্যি যে ইউনূস সরকার এবং বর্তমান সরকার অনেক কিছু চিন্তা ভাবনা করছেন, ফ্যামিলি কার্ড চিন্তা ভাবনা করছেন, ইউনূস সরকার সংস্কারের কথা চিন্তা করেছেন, কিন্তু ৬ কোটি মানুষের যে রাজনৈতিক চিন্তা, এটাও যে একটা জাতীয় সমস্যা। এবং ৬ কোটি মানুষ যদি ফু দেয়, এই ৬ কোটি মানুষ ফু দিলে যে একটা সাইমুম তৈরি হয়ে যেতে পারে, একটা মরু ঝড় তৈরি হয়ে যেতে পারে, একটা কালবৈশাখী তৈরি হয়ে যেতে পারে, এটা এই কর্তা ব্যক্তি যারা ক্ষমতায় বসে আছেন তারা কখনোই অত সিরিয়াসলি নেননি। ফলে কি হলো, আওয়ামী লীগের লোকজন যারা আছে তাদের না দেয়ালে পিঠ ঠেকে গেছে। তারা চিন্তা করছে আমরা এমনি মার খাচ্ছি, মরে যাচ্ছি, আচ্ছা ঠিক আছে দেখা যাক কি হয়। তো এই জন্য তারা ওই একটা পিঁপড়াকে আপনি যখন আঘাত করবেন, ও মারা যাওয়ার আগে আপনাকে একটা শেষ কামড় দেবে। তো আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা এই যে বের হয়ে আসছে, এটা তাদের একটা অভিযাত্রা। সেই অভিযাত্রায় তাদেরকে পরাজিত করতে হবে, অথবা তাদের সাথে লড়াই সংগ্রাম করতে হবে, অথবা তাদের কাছে পরাজিত হতে হবে। এই ৩টা সমীকরণের বাইরে অন্য কোনো সমীকরণ নাই। ইট ইস এ ম্যাটার অফ সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। যারা এখানে যুদ্ধ করে লড়াই করে টিকে থাকতে পারবে, মূলত তারাই টিকবে। এখন কে টিকবে এটার সময় না হলে বলা যাবে না। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা উনি ফিরে আসার কথা বলছেন। কেউ কেউ বলেন যে এটা নেতা কর্মীদেরকে চাঙা করার কথা, আবার কেউ কেউ বলেন না সত্যি হয়তো ফিরে আসবে। আপনার কাছে কি মনে হয়? না না, আমি তো তাকে মানে নেতাকর্মীকে চাঙ্গা করার জন্য তার এই কথা বলার দরকার নেই। মূলত তাকে যদি যতদিন তিনি বেঁচে আছেন তাকে ফিরে আসতে হবে। মূল ব্যাপার হলো দেখুন, যখন বঙ্গবন্ধু মারা গেলেন তখন তিনি জার্মানিতে ছিলেন। যখন জার্মানিতে ছিলেন সেখানে বেশ ভালোই ছিলেন। আপনি চিন্তা করেন, ইউরোপে গিয়ে মানুষ ভিক্ষা করে, তারপর সে রাস্তাঘাটে ঘুরে, তার তো অন্য কোনো দেশে আসার চেষ্টা করার কথা না। তিনি জার্মানিতে থেকে যেতে পারতেন, ইংল্যান্ডে থেকে যেতে পারতেন, কিন্তু তিনি সেখান থেকে চলে এলেন কোথায়? ভারতে চলে এলেন। আবার সরকারি ভাতা খেতেন। ভারত সরকার তাকে এখন যেভাবে দাম দিচ্ছে হয়তো অতটা দাম দিত না, কিন্তু তার ন্যূনতম স্বাধীনভাবে সুন্দরভাবে চলাফেরা করার জন্য তার যতটুকু প্রয়োজন ততটুকু ভারত সরকার সেই ৭৫ পরবর্তী সময় তাকে দিয়েছে। কিন্তু এ দেশকে তিনি ভালোবেসেছিলেন বা ভালোবাসেন।
এদেশে রাজনীতি করার তার একটা অদম্য আকাঙ্ক্ষা ছিল, আওয়ামী লীগের প্রতি তার একটা টান ছিল, প্রতিশোধ গ্রহণ করার ইচ্ছা ছিল, রাষ্ট্র পরিচালনা করার অ্যাম্বিশন ছিল যে আমি রাষ্ট্রপ্রধান হব, প্রধানমন্ত্রী হব বা প্রেসিডেন্ট হবে, এই আকাঙ্ক্ষা তার ছিল। তিনি তার যে রাজনীতি, সেই রাজনীতি তার রক্তের মধ্যে মিশে আছে। ফলে কি হলো, তিনি জিয়াউর রহমান সাহেবের আমলে বাংলাদেশে এলেন এবং এই আশাটা কিন্তু এখন তারেক রহমান সাহেবকে বা ইউনূস সাহেবকে জনগণ যতটা না ভয় পায়, তার চেয়ে 1 কোটি গুণ লোকজন ভয় পেত জিয়াউর রহমানের মার্শাল লকে। এটা আপনারা ওই সময়টাতে জিয়াউর রহমানের যে মার্শাল ল, সেটা কল্পনা করতে পারবেন না। ভয়ে থরথর করে মিলিটারি দেখলে মানুষ চিত হয়ে পড়ে যেত। তখন শেখ হাসিনা সেই মার্শাল লকে চ্যালেঞ্জ করে, জিয়াউর রহমানকে চ্যালেঞ্জ করে, যে জাসদ বঙ্গবন্ধুর জামানাতে বঙ্গবন্ধুর বিরুদ্ধে সশস্ত্র লড়াই করেছে, সে জাসদ জিয়াউর রহমানের জামানায় ভয় পেয়ে সে মানে পুরো জাসদ নির্মূল হয়ে গেছে। তো জিয়াউর রহমানের সাথে নেগোসিয়েশন করে জাসদের যারা নেতৃবৃন্দ, কেউ জার্মানি থেকে চিকিৎসা করে নিয়ে আসে, তারা দেখাতে কিন্তু সাহস পাননি। বাদী সামরিক শাসন এবং জিয়াউর রহমানের মতো একজন আয়রন ম্যান, তার মানে জমানাতে তাকে চ্যালেঞ্জ জানিয়ে তার সাথে বিরোধিতা করার জন্য, সে জিয়াউর রহমানের গৃহপালিত বিরোধী দল হওয়ার জন্য বাংলাদেশে আসেননি, এটা প্রমাণিত ইতিহাস দ্বারা। তো সে এসেছে লড়াই করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, তার আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য। তো সেই সময় সে আসছে। আচ্ছা, গেল। তো তার যদি সাহস না থাকতো তাহলে তিনি তখন কেন আসলেন? এই জন্য আসলে বিষয়টা বোঝা উচিত। শেখ হাসিনা সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে হলে তাকে, যে আমরা আমাদের দক্ষিণাঞ্চলে একটা জায়গা আছে আগুনমুখা নদী। আপনি এখন বড় বড় রাজনীতিবিদ যাদেরকে খুব সাহসী মনে করেন, তাদেরকে একটা স্পিড বোটে, ছোট একটা স্পিড বোটে আগুনমুখা নদীতে পাঠিয়ে দেন যে তুমি যখন প্রবল স্রোত থাকে আর ঢেউ থাকে, সেই আগুনমুখা নদীর মধ্যে যাও, দেখবেন অনেকে কাপড় চোপড় নষ্ট করে ফেলবে, এত ডেঞ্জারাস সেই জায়গা। সেই শেখ হাসিনা সে আগুনমুখা নদী দিয়ে বহুবার তিনি পাড়ি দিয়েছেন। তার সঙ্গের যারা লোকজন বমি করে, অনেক বহু পুরুষ বমি করে কাপড় চোপড় নষ্ট করে ফেলেছে, কিন্তু শেখ হাসিনা যে জায়গাতে আছেন সর্বোচ্চ শিখরে আছেন। এখানে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা বা তার কোন একটা কথাকে কথার কথা নেওয়া, এটা আমি মনে করি যে শুভপ্রসূত হবে না। আচ্ছা, রবি, আমি আর দুইটা ছোট ছোট সাবজেক্ট দিয়ে আজকে আলোচনা শেষ দিকে চলে যাব। একটা হচ্ছে রিসেন্টলি হাদি হত্যা নিয়ে এত রকম কথা, এমনকি ইন্ডিয়া থেকে মমতা ব্যানার্জিও কথা বলছে, বাংলাদেশে হাদির ভাই এক কথা বলে, বোন এক কথা বলে, ইনকেলাব মঞ্চ এক কথা বলে, আবার গণ অধিকার পরিষদের মুখপাত্র বলে যে ইনকেলাব মঞ্চের জাবেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত। মানে এটা হচ্ছে নাকি, হঠাৎ কেন হাদি নিয়ে এইরকম আলাপ সালাপ, আপনার কি মনে হয়? বুঝতে পারিনি যে এখানে এরকম একটা নির্বাচনের সময় এত একটা হত্যাকাণ্ড ঘটলো কেন। তিনি রাজনীতিতে তেমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন না, এবং একজন প্রার্থী যেভাবে তিনি প্রচারণা চালাচ্ছিলেন, আমাদের কাছে মনে হতো বড় জোর 5-10 হাজার ভোট হয়তো তিনি পেতে পারতেন। তো সেখানে তাকে হত্যাকাণ্ড ঘটানো হলো এবং দায়ী করা হলো বিএনপিকে এবং মির্জা আব্বাসকে। কিন্তু পরবর্তীতে এই ঘটনা নিয়ে যে নাটকগুলো তৈরি করা হলো এবং যে পরিবেশ পরিস্থিতি তৈরি করা হলো, তখন আমরা বুঝতে পারলাম যে এই হত্যাকাণ্ডের পিছনে একটা বিরাট চেইন কাজ করছে এবং একটা পরিবেশ পরিস্থিতি, অর্থাৎ দীর্ঘকালীন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকবেন এবং হাতি হত্যাকাণ্ডকে তিনি একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করতে পারেন, এই সন্দেহ তখন অনেকের মনে ডানা বেঁধেছিল। এখন মমতা ব্যানার্জির কথায় যেটা বোঝা যাচ্ছে যে হাদি হত্যাকাণ্ডের সঙ্গে আমেরিকা জড়িত, ভারত জড়িত, বাংলাদেশের অনেক রাজনীতিবিদ জড়িত, অনেক রথী মহারথী জড়িত, এবং এটার মূল কারণটাই ছিল বর্তমান যে বিএনপি সরকার ক্ষমতায় আসবে বা এই যে একটা সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন হবে, একটা গণতান্ত্রিক যে ধারা অব্যাহত থাকবে, এটাকে রুখে দেওয়ার জন্য এরকম একটা ঘটনা ঘটেছিল। এই গেল এক দৃষ্টিতে। আর যদি আপনি এর বাইরে যান, সেটা হলো আসলে হাদি তো কি করেছে, সে একটু গালাগালি করতো, আর কিছু না, তো একটু গালাগালি করতো, একটু উগ্র ভাষায় কথাবার্তা বলতো, কিন্তু হত্যাকাণ্ডের মতো কোনো ঘটনা তো তার জীবনে নেই। তার মতো একটা মানুষকে, বলতে গেলে নিরপরাধ একজন মানুষকে এইভাবে নির্মমভাবে খুন করা হয়েছে, তো আল্লাহর একটা গজব নাজির হওয়ার মতো অবস্থা। ফলে এই তারই হত্যাকাণ্ড প্রকৃতি, রাজনীতি, বাংলাদেশের মাটি, মানুষ কোনো কিছু আসলে এটা অ্যাবজর্ব করতে পারছে না, তো ধারণ করতে পারছে না, এটা উদ্গৃহীত হয়ে যাচ্ছে বা উদ্গৃহণ হয়ে যাচ্ছে মতো। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে, মমতা ব্যানার্জি যেটা বলেছেন
ওটা ওখানে থেমে থাকবে না, এটা আরো সামনে যাবে এবং এর জন্য বহু পক্ষকে দায় শোধ করতে হবে, দেনা শোধ করতে হবে। এবং অনেকে যদি আগামীতে কেবলমাত্র এই হাদিক হত্যাকাণ্ডের জন্য ফাঁসির কাষ্ঠের আসামি হন, আমি অন্তত অবাক হব না। এবং আমার বিশ্বাস যে আল্লাহ যদি আমাকে জীবিত রাখে, খুব বেশি সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যে আপনি দেখতে পাবেন এই হত্যাকাণ্ডের যারা ভিলেন ছিল তাদের আদি এবং আসল রূপ। এবং আশ্চর্য ব্যাপার হলো তারা পালাতে পারবেন না, তাদের সবাইকেই বিচারের আওতায় আসতে হবে। এবং এটা প্রকৃতি জানান দিচ্ছে, নেচার ইটসেলফ। কখনো কখনো কোনো অপরাধ এত নিষ্ঠুর একটা হত্যাকাণ্ড যেটা কিন্তু প্রকৃতি সহ্য করতে পারেনি। ফলে এই বাংলাদেশে অনেক ধর্ষণ হয়, অনেক হত্যাকাণ্ড হয়, কিন্তু এত দ্রুত বিচার হয় না। কিন্তু এই শিশু রামেশাকে যেভাবে ধর্ষণ করা হয়েছে, যেভাবে তাকে হত্যা করা হয়েছে, এইরকম নির্মম ঘটনা আমাদের বাংলাদেশে ইতিপূর্বে কখনো ঘটেনি। কোনো আদি যুগে, এমনকি 1971 সনে এরকম নির্মম ঘটনা ঘটেনি। ফলে কি হলো, প্রকৃতি সহ্য করতে পারেনি, প্রকৃতি এই অপরাধীদেরকে ধরে ফেলেছে। আর এখানে ধরেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রধানমন্ত্রী বা অন্যান্য যারা আছে, এরা ন্যাচারালি এর সঙ্গে কমপ্লাই করেছে। ফলে স্টিল, ইফ ইউ ট্রাস্ট ইন গড, বিলিভ ইন ইসলাম, আপনি যদি ধর্মকর্ম বিশ্বাস করেন, তাহলে আপনি মনে করবেন যে অনেক কিছুই আপনি আসলে করতে পারবেন না, দেয়ার আর সামথিং, এখানে একটা বাধা আছে। তো সেক্ষেত্রে এই যে হাদির হত্যাকাণ্ড, এটা তো আল্লাহ দেখেছেন কে হত্যা করেছে, কেন করেছে, কি কারণে করেছে। এই জমিনে যদি এরকম একটা নির্মম নৃশংস হত্যাকাণ্ডের বিচার না হয়, আবার সেই হত্যাকাণ্ড আপনি মারলেন, মেরে আবার আপনি নাটক করলেন, আপনি কাঁদলেন, আপনি অভিনয় করলেন, এত কিছু করলেন, মুনাফিকের একটা সময় মানে সীমা পরিসীমা আছে। তো যার জন্য এই বিচারটা প্রকৃতির জন্য অনিবার্য হয়ে পড়েছে এবং এটা হবে ইনশাল্লাহ। রবি ভাই, সবশেষ আর দুইটা প্রশ্ন একসাথেই করে দিই, আপনি যতটুকু সংক্ষিপ্ত সময় শেষ করেন। সেটা হলো, এই যে দল বেঁধে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের, ইউনূস সরকারের 5 উপদেষ্টা, সবাই বলে কিচেন ক্যাবিনেট ছিল, আমি ছিলাম না সেই ক্যাবিনেটে, এইটার মর্মার্থটা কি? আর বিদ্যুৎ কি বর্তমান এই যে বিএনপি সরকারের জন্য একটা কুফা নাকি? কারণ গত সরকারের সময়ও যখন 4 দলীয় জোট সরকার, তখনও বিদ্যুৎ ভোগাইছে এবং তারেক রহমান সাহেবের উপরে বিদ্যুৎ নানান অভিযোগ উঠতো। এবারও আসার পর থেকে মানুষ বিদ্যুতের জন্য ত্রাহিত এই অবস্থা, এটা কি কুফা লেগে গেল বিএনপির জন্য? সব এই দুটো আচ্ছা, প্রসঙ্গ দেশে। আমি একটা বলি শুনুন। মানে বিএনপির দুটো জমানা, অর্থাৎ জিয়াউর রহমানের জমানা এবং 1991 সালে বেগম জিয়ার জমানা, এই দুটো জমানা ওয়ান অফ দ্য ফাইনেস্ট সময়। এবং আপনি দেখবেন প্রকৃতি বিএনপিকে সহযোগিতা করেছিল। তখন ঝড় বৃষ্টি, বিএনপির যে সময় কুফা ছিল 2001 থেকে 2006 পর্যন্ত, তখন আসলে এই যে চাঁদাবাজি, দুর্নীতি, অনিয়ম, এই বাংলাদেশে এখন যা কিছু মন্দ, তাদের অনেক কিছু কিন্তু ওই সময়টাতে শুরু হয়েছিল। ফলে এই কুফা যদি বলেন, তাহলে আপনি মনে করবেন যে এই সরকারের মধ্যে অনেক লোক আছে যাদের চিন্তা ভালো না, দেয়ার ব্যাড থিঙ্কিং, যাদের আমল ভালো না, একিন ভালো না, এবং যারা এই অনেক কিছু করতেছে। ফলে এমন কিছু সমস্যা বিএনপির সামনে আসবে যদি তাদের চরিত্র খারাপ হয়, যদি তাদের মনের মধ্যে কোনো ভালো চিন্তা না থাকে, যদি তারা মানে এই দেশ এবং দেশের মানুষকে ভালোবেসে নিজেদেরকে সংযত করতে না পারেন, তাহলে একটার পর একটা সমস্যা আসতে থাকবে এবং নিজেদের ভারেই তারা নিজেরা পড়ে যাবে। তো এই জন্য আমি মনে করবো যে সরকারের যারা কর্তা ব্যক্তি বহুকাল পরে, 17 বছর পরে ক্ষমতা পেয়েছেন, তাদের অবশ্যই সতর্ক হওয়া উচিত এবং খেয়াল করা উচিত যে আল্লাহ কিন্তু সবাইকে কাউকে কাউকে ছেড়ে দেয়, কিন্তু ছাড় দেয় না কাউকেই। তো এখানে কোনো অন্যায় করে পার পাওয়া যাবে না, দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং, যেই জিনিসটা আপনি বললেন যে এই যে বিদ্যুতের যে সমস্যা, এখন আমাদের দেশে এই বিদ্যুতের সমস্যাগুলো অনেক আছে। এগুলো তো ধারাবাহিকভাবে এখানে সেই যাকে বলা হয় আওয়ামী লীগ জামানাতে দুর্নীতি, অনিয়ম, তারপরে ক্যাপাসিটি চার্জ, প্রয়োজনের অতিরিক্ত যেগুলো আমরা ব্যবহার করতে পারছি না, অথচ ব্যাংক ঋণ দিচ্ছি, এই পুরো জিনিসগুলো তো আওয়ামী লীগ জমানাতে হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। এবং এইটা ইউনূস সরকারকেও বহন করতে হয়েছে, বর্তমান সরকারকেও বহন করতে হচ্ছে। আবার এই দুর্নীতির উপর যদি আবার বর্তমান সরকারের যদি কোনো নতুন অলিগার শ্রেণী আবার নতুন করে লোড স্থাপন করে, তাহলে তো এই জাতিটা বহন করতে পারবে না। এটা হলো ঘটনা। আর আরেকটা যেটা প্রশ্ন, যেটা দিয়ে শেষ করবো আমার বক্তব্য, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের কিচেন ক্যাবিনেট সম্পর্কে বলছেন। কিচেন ক্যাবিনেট এটা ওনার পাপের ফসল। আসলে উনি মানে একটা যতদিন ক্ষমতায় ছিলেন সবাইকে একটা মোহগ্রস্ত করার চেষ্টা করছেন অভিনয় করে, এবং তিনি এখনো কিন্তু অভিনয় করে যাচ্ছেন। এই এখন ওনার লোকজন বলার চেষ্টা করছে তাকে জাতিসংঘের মহাসচিব করা হবে, তিনি এখন
প্যারিসি গিয়ে এটা করছেন ওটা করছেন, জাপানি গিয়ে এটা করছেন ওটা করছেন, যত সব ফাজলামো। মানে জাস্ট কি বলা হয় কি, আপনি একটা পুতুলকে বিরাট একটা দুর্গা মূর্তি বানালেন, বা একটা পুতুলকে দেখা গেল বিরাট একটা ফ্র্যাঙ্কেনস্টাইনের দানব বানালেন বা দেবতা বানালেন, ওইরকম।